আহত কুলিকে পাঠিয়ে দিলাম ক্যাম্পে। সঙ্গী সাথীদেরকে নিয়ে আসবে মোষটাকে কেটে কুটে নিয়ে যেতে। এরপর আমি ভাবতে বসলাম বুনো ওই গন্ডারটাকে নিয়ে। ভেতরে ভেতরে একটু রাগ অনুভব করছি। আমার সুন্দর সকালটা মাটি করে দিয়েছে ও। এর প্রতিদান না দিলেই নয়। মনের মধ্যে কি চলছে সেটা গোবোকে বুঝতে দিলাম না, দিলে সমস্যা হবে। গন্ডারের গুঁতো খেয়ে ওর মনে স্থির বিশ্বাস জন্মে গেছে ওয়াম্বের রাজ্যে সত্যি সত্যি মৃত্যু ঘোরাফেরা করছে। তাই ওকে শুধু ইশারা দিলাম আমার পিছু পিছু আসতে। তারপর গন্ডারের পায়ের ছাপ ধরে অনুসরণ শুরু করলাম আমি। দেখা গেল ঝোপঝাড় ভেঙে বনের ভেতরের ফাঁকা জায়গাটায় গেছে জানোয়ারটা। ওখানে পৌঁছে গতি একটু কমিয়েছে, আড়াআড়িভাবে পেরিয়েছে জায়গাটা। তারপর আবার ঢুকে পড়েছে জঙ্গলে। হাবভাবে মনে হলো নদী আর বনের মাঝখানের উন্মুক্ত প্রান্তরের দিকে গেছে ওটা। মাইল খানিক যাবার পর আমরাও ওখানে বেরিয়ে এলাম। দূরবীন বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম গোটা প্রান্তর। প্রায় 1 মাইল সামনে আবছা একটা আকৃতির মতো চোখে পড়ল, নিশ্চয়ই গন্ডারটা। পোয়া মাইল এগোলাম ওদিকে, আবার দূরবীন লাগালাম চোখে। এবার বুঝতে পারলাম গন্ডার না, স্রেফ একটা পিঁপড়ের ঢিবি। তাহলে গন্ডারটা গেল কোথায়? পায়ের ছাপ বলছে ধারে কাছে আছে ওটা, কিন্তু দেখতে পাচ্ছি না। শঙ্কা অনুভব করলাম। আমাদের পেছন দিক থেকে বাতাস বইছে। গন্ডার 1 মাইল পর্যন্ত গন্ধ শুঁকতে পারে। কোন মুহূর্তে ফের হামলা চালিয়ে বসে তার ঠিক নেই কোনো। কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র নই আমি। বাঁকা একটা পথ ধরে মাইল খানিক এগোলাম। পিঁপড়ের ঢিবিটার উল্টো পাশে পৌঁছে আবার জরিপ করলাম পুরো প্রান্তর। না, এখনো দেখা নেই আমার শিকারের। হতাশ হয়ে ফিরব বলে মনস্থির করলাম। পাহাড়ি কয়েকটা হরিণ দেখেছি, ওগুলোকেই শিকার করব ভেবে পা বাড়াতে যাব। এমন সময় লম্বা ঘাসের আড়ালে কি যেন নড়ে উঠল। চোখ কচলে ওদিকে তাকাতে দেখতে পেলাম গন্ডারটাকে। পিঁপড়ের ঢিবি থেকে মোটামুটি 300 গজ দূরে শুয়েছিল ওটা। হঠাৎ উঠে দাঁড়িয়েছে। সর্বনাশ, আমি ভাবলাম, আবার হামলা করবে নাকি? আশঙ্কাটা অমূলক প্রমাণিত হলো। নিরাসক্ত দৃষ্টিতে আশেপাশে তাকালো গন্ডার, একটু পায়চারি করল, তারপর আবার শুয়ে পড়ল ঘাসের আড়ালে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। গন্ডারের দৃষ্টিশক্তি খুব খারাপ, হয়তো সেটা জানেন আপনারা, কিন্তু ওর ঘ্রাণ শক্তি অসম্ভব রকমের তীক্ষ্ণ। প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রচেষ্টা বলতে পারেন। চোখ যতটা খারাপ, প্রাণীটার নাক ততই ভালো। গন্ডার নিজেও এ ব্যাপারটা জানে, তাই চোখের বদলে নাকের ওপরে বেশি নির্ভর করে। ঘুমানোর সময় মুখ রাখে বায়ু প্রবাহের দিকে, যাতে শত্রু এলে আগে ভাগে টের পায়, আক্রমণ করতে পারে, কিংবা সময় থাকতে পালিয়ে যেতে পারে। বাতাসের উল্টো দিক থেকে এগোলে কিছুটা সুবিধে পাওয়া যায়। যদি শব্দ না করতে পারেন, রীতিমতো প্রাণীটার ঘাড়ে চড়ে বসতে পারবেন আপনি, কিন্তু সেক্ষেত্রে ওর চোখে পড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এখন কথা হলো কোন দিক থেকে এগোবো। শুধু সামনে বা পেছনের কথা ভাবলে চলবে না। দৃষ্টিসীমা, সেই সঙ্গে রাইফেলের রেঞ্জের মধ্যে পেতে হবে ওকে। এমন পজিশনে পৌঁছতে হবে যেখান থেকে সুবিধাজনক জায়গায় গুলি লাগাতে পারি ওটার। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর পাশ থেকে এগোবো বলে সিদ্ধান্ত নিলাম। এতে গন্ডারটার কাঁধে গুলি করা যাবে বলে মনে হলো। ইশারায় গোবোকে বুঝিয়ে দিলাম কি করতে চাই। তারপর 4 হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিতে শুরু করলাম। আমার ঠিক পেছনে রইল গোবো, আর শেষে দ্বিতীয় কুলি। একে অন্যকে প্রায় ছুঁয়ে রেখে সামনে বাড়লাম আমরা। এতে সারিবদ্ধ থাকা যাবে। মোটামুটি 300 গজ পেরিয়ে এলাম নিরাপদে। এরপর দেখা দিল ঝামেলা। তৃণভোজী পশুরা প্রান্তরের এদিকটায় এমনভাবে ঘাস খেয়ে ফেলেছে যে আড়াল পাবার উপায় নেই। হামাগুড়ি দেওয়া গেল না আর। মাটিতে বুক মিশিয়ে দিয়ে সাপের মতো শরীর ঘষে ঘষে এগোতে হলো। রাইফেলটা ঝামেলা করলো সবচেয়ে বেশি। ওটাকে মাটিতে রেখে ঠেলতে হচ্ছে। সঙ্গে অশিক্ষিত লোক দুটো আর এক বিপদ।
ভিতুর ডিম এমনিতে, অথচ সতর্কতার কিছুই জানে না। মাটিতে বুক মিশিয়ে এগোতে কষ্ট হচ্ছে বলে বারবার শরীর উঁচু করে ফেলছে, বারবার পেছনে ফিরে চোখ রাঙাতে হলো। শেষ রক্ষা হলো না। গন্ডারের 200 গজের মধ্যে পৌঁছতেই ফাঁস হয়ে গেল আমাদের উপস্থিতি। গোবো আর ওর সঙ্গীর বেমক্কা নড়াচড়ার আওয়াজে ডানা ঝাপটে উড়ে গেল কতগুলো পাখি। ওগুলো গন্ডারের পিঠে বসে চামড়ার ময়লা ঠোকরাচ্ছিল। ঝট করে পেছনে তাকালাম, চাপা গলায় বললাম, খবরদার, নড়ো না এক চুল। পর মুহূর্তে সামনের ঘাসে আলোড়ন লক্ষ্য করলাম। ধীরে ধীরে উঠে দাঁড়ালো গন্ডারটা। পাখিদের আচরণে সন্দিহান হয়ে উঠেছে, কুঁতকুঁতে চোখ মেলে তাকাচ্ছে এদিক সেদিক। বিচলিত হয়ে পড়লেও ভয় পেলাম না। এত দূর থেকে আমাদেরকে দেখতে পাবে না প্রাণীটা, ওটার চোখের দৃষ্টি খুবই দুর্বল। বাতাসও বইছে না আমাদের দিক থেকে, মরার মতো পড়ে থাকলেই হয়। সেটাই করলাম। বেশ কিছুটা সময় দাঁড়িয়ে রইল গন্ডার, তাকালো চারপাশে, নাক টানলো গন্ধ পাবার আশায়, কিন্তু সফল হলো না। শেষ পর্যন্ত বসে পড়তে দেখলাম ওটাকে। পাখিগুলোও ফিরে এসে আবার ওর পিঠে বসলো। শুয়ে পড়েছে গন্ডার, কিন্তু বুঝতে পারছি একটা চোখ খোলা রেখে ঘুমাচ্ছে এখন প্রাণীটা। আমাদেরকে দেখতে না পেলেও সতর্ক হয়ে গেছে নির্ঘাত। ওকে চমকে দিয়ে কার্যোদ্ধার করা সম্ভব নয় আর। বিকল্প ভাবতে হলো। চারপাশে নজর বুলিয়ে দমে গেলাম। না, আর একটা পথও নেই যেখান দিয়ে নতুন করে অগ্রসর হওয়া যায়। আড়াল বলতে রয়েছে কেবল পিঁপড়ের ঢিবিটা, কিন্তু ওটা বাতাসের উজানে। ওখানে আশ্রয় নিলে আমার গায়ের গন্ধ পেয়ে যাবে গন্ডারটা। রেঞ্জও অনেক বেশি হয়ে যায়, প্রায় 300 গজ। এত দূর থেকে ওটাকে ঘায়েল করা খুবই কঠিন। তবে 7-5 ভেবে শেষ পর্যন্ত ঢিবির পেছনেই পজিশন নেব বলে ঠিক করলাম। ঝুঁকিপূর্ণ একটা কৌশল অবলম্বন করার ইচ্ছে। গন্ডারের দিকে আমি না, গন্ডারই গন্ধ পেয়ে আমার দিকে ছুটে আসুক বন্দুকের নাগালের মধ্যে। কি করতে চাই তা খুলে বললাম আমার সঙ্গীদেরকে। শুনে আটকে উঠল ওরা। আশ্বাস দিলাম, ঝুঁকিটা আমি একাই নেব, ওদেরকে সঙ্গে যেতে হবে না। একথা শুনে কিছুটা স্বস্তি পেল দুজনে। বিড়বিড় করে প্রার্থনা করল গোবো, ওয়াম্বের দেশে ঘুরতে থাকা মৃত্যুর থাবা যেন না পড়ে আমার ওপর। অন্যজনও সুর মেলালো তাতে। আমার গায়ে হাত বুলিয়ে দিল ওরা। তারপর রওনা হয়ে গেল নিরাপদ আশ্রয়ের খোঁজে। পকেটে 1/2 ডজন বাড়তি কার্তুজ আর 8 বোরের রাইফেলটা নিয়ে আমিও পা বাড়ালাম। ঘুরপথে চলে এলাম পিঁপড়ের ঢিবির পেছনে। শুয়ে পড়লাম মাটিতে। প্রচন্ড গরম পড়েছে। প্রখর সূর্যকিরণে ভাজা ভাজা হয়ে যাচ্ছে পিঠ, সারা গা বেয়ে নামছে ঘামের ধারা। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে গেল। আমাকে পেরিয়ে সামনের দিকে চলে গেল বায়ুপ্রবাহ। ক্ষণিকের জন্য আনমনা হয়ে গেলাম। ভাবলাম, মানুষের গন্ধ পশু পাখি এত প্রকটভাবে পায় কেন? সমস্যা কি আমাদের শরীরে নাকি নিঃশ্বাসে? আজও জানতে পারিনি জবাবটা। যা হোক, সংবিত ফিরে পেলাম হঠাৎ। শিকারের মুহূর্তে মনোযোগ নষ্ট হতে দেওয়া যাবে না, মনে করিয়ে দিলাম নিজেকে। রাইফেল বাগিয়ে ঢিবির পাশ দিয়ে উঁকি দিলাম সামনে। যা ভেবেছিলাম, আমার গন্ধ পেয়ে চঞ্চল হয়ে উঠল গন্ডার। ঘাসের আড়াল থেকে উঠে দাঁড়ালো তড়াক করে। অস্থিরতা লক্ষ্য করলাম হাবভাবে। কয়েক সেকেন্ড পরেই এগোতে শুরু করলো গন্ধের উৎস লক্ষ্য করে। প্রথমে ধীর কদমে, তারপর দৌড়ে। প্রতি মুহূর্তে গতি বাড়ছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম আমি। নিয়ন্ত্রণহীন পাগলা রেল ইঞ্জিনের মতো ভয়ানক বেগে আমার দিকে ছুটে আসছে গন্ডারটা। পায়ের আঘাতে কেঁপে উঠছে মাটি। চকিতের জন্য সন্দেহ জাগলো, বোকামি করছি না তো? পাহাড় সম ওই মৃত্যুদূতের সামনে বুক পেতে দেয়া নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হতে পারে না। মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি দূর করলাম চিন্তাটা। এখন আর পিছিয়ে আসার সময় নেই। নার্ভাসনেস কাটিয়ে হাঁটু গেড়ে বসলাম। বন্দুকটা তাক করলাম সামনে। অপেক্ষা করছি
প্রাণীটার দু চোখ দেখতে পাবার জন্য। তার আগে গুলি করব না, সেটাই শিকারের নিয়ম। যেন অনন্তকাল অপেক্ষা করতে হলো। তারপর কাছে এসে গেল গন্ডার। 40 গজ দূর থেকে দু পায়ের মাঝখানে বুক বরাবর গুলি ছুঁড়লাম আমি। ভারী বুলেটের ধাক্কায় ভীষণভাবে কেঁপে উঠল প্রাণীটা। মুখ থুবড়ে পড়ল মাটিতে। ভাবলাম সব শেষ, কিন্তু না। আমাকে অবাক করে দিয়ে আবার উঠে দাঁড়ালো ওটা। নতুন করে ধেয়ে এলো আমাকে লক্ষ্য করে। এবার আগের চেয়ে উন্মত্ত। মাথা নিচু করে রেখেছে, শিঙের গুঁতোয় আমাকে ছিন্ন ভিন্ন করে দেবার উদ্দেশ্যে। অস্থির হলাম না। রাইফেল উঁচু করে অপেক্ষায় থাকলাম। বুকটা আরেকবার অরক্ষিত দেখালেই গুলি করব, কিন্তু গন্ডারটা মাথা নিচু করে রাখায় সে সুযোগ পেলাম না। 10 গজের মধ্যে চলে এলো ওটা। আর কোনো উপায় না দেখে ওটার মাথা বরাবর রাইফেলের বাম ব্যারেল খালি করলাম। খুলিতে ঢুকলো না বুলেট। বাধা পেল গন্ডারের শিঙে। গোড়া থেকে 3 ইঞ্চি ওপরে শিংটাকে দু টুকরো হয়ে যেতে দেখলাম। একই সঙ্গে বুলেটটাও ছিটকে গেল আরেক দিকে। এরপর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। রাইফেল খালি হয়ে গেছে, রিলোড করার সময় নেই। গন্ডারটাও প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছে। উপস্থিত বুদ্ধি কাজে লাগালাম। তাড়াতাড়ি সরে গেলাম এক পাশে। প্রাণীটা কাছে আসতেই প্রচণ্ড এক লাথি মারলাম পিঁপড়ের ঢিবিতে। আলগা মাটি উড়ল বাতাসে। ক্ষণিকের জন্য অন্ধ হয়ে গেল গন্ডার। আমাকে দেখতে না পেয়ে অন্যদিকে ছুটে চলে গেল। সুযোগটার সদ্ব্যবহার করলাম আমি। ঝেড়ে দৌড় লাগালাম। না দৌড়ে উপায় কি? খালি হাতে একটা গন্ডারের সঙ্গে পেরে ওঠার তো কোনো উপায় নেই। কিন্তু ধুলো সরে গেলে ওটাও ধাওয়া করলো আমাকে। বুঝতে পারলাম কপালে খারাপই আছে। উন্মত্ত গন্ডারকে দৌড়ে হারাতে পারবো না কিছুতেই। মাথা ঠান্ডা রাখলাম। ছোটার গতি কমিয়ে রাইফেলটার ব্যারেল খুললাম। খালি কার্তুজ দুটো ফেলে দিয়ে নতুন দুটো ভরে নিলাম। ব্যারেল আবার সিধে করতেই পেছনে ফোঁসফোঁসানি শুনলাম। গন্ডারটা আমার 6-7 গজের মধ্যে চলে এসেছে। মরিয়া হয়ে ঝট করে ঘুরে দাঁড়ালাম। রাইফেলটা কোমরের কাছে রেখেই টিপে দিলাম ট্রিগার। কপাল ভালো, এই দফা মাথা উঁচু করে রেখেছে প্রাণীটা। বুলেট গিয়ে লাগলো বুকের প্রথম আঘাতের ঠিক 3 ইঞ্চি উপরে। চামড়া ভেদ করে সোজা ফুসফুসে সেঁধিয়ে গেল। তাতে অবশ্য থামলো না গন্ডার, ছুটে চলল। বিদ্যুৎ বেগে ডান দিকে ঝাঁপ দিয়ে ওটার পথ থেকে সরে গেলাম আমি। মাটিতে গড়ান দিয়ে আলতোভাবে তুলে আনলাম রাইফেল। প্রাণীটা আমাকে অতিক্রম করার সময় পাশ থেকে গুলি করলাম। এইবার পারলাম সঠিক জায়গায় লাগাতে। কাঁধের পাশ দিয়ে হৃৎপিণ্ডে আঘাত হানলো বুলেট। ছুটতে ছুটতে হুমড়ি খেয়ে পড়ল গন্ডার। মরণ আর্তনাদ ছাড়ল। কাঁপতে শুরু করলো দেহ। একটু পর নিস্তেজ হয়ে গেল। প্রাণহীন চোখ দুটো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো আমার দিকে। শব্দ করে নাক ঝাড়লাম আমি। গন্ডারের লাশের পাশে গিয়ে ধপ করে বসে পড়লাম। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, কিন্তু আনন্দও অনুভব করছি। এক সকালের শিকারে ব্যক্তিগত অর্জন মন্দ হয়নি। দুপুর হয়ে গেছে তখন। মোষের শরীর থেকে প্রচুর মাংস জোগাড় করা হয়েছে। কুলিদেরকে নিয়ে বিজয়ের বেশে ফিরে এলাম ক্যাম্পে। মোষের মাংস আর সবজি রান্না করা হলো। সবাই মিলে পেট ভরে খেলাম সে খাবার। এরপর দিবানিদ্রার জন্য শুয়ে পড়লাম তাঁবুতে গিয়ে। ভালো ঘুম হচ্ছিল। স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু বেলা 4টার দিকে আমাকে ডেকে তুলল গোবো। জানালো ওয়াম্বের গোত্রের এক লোক এসেছে আমার সঙ্গে দেখা করতে। হাত মুখ ধুয়ে তাকে নিয়ে আসবার জন্য নির্দেশ দিলাম। একটু পর হাজির হলো লোকটা। বৃদ্ধ, বেঁটে, চামড়ায় বলি রেখা, একটু বাচাল প্রকৃতির বলেই মনে হলো। কোমরে চামড়ার নেংটি পড়ে আছে। খরগোশের চামড়া দিয়ে বানানো একটা শাল পেঁচিয়ে রেখেছে কাঁধের কাছে। বুড়োকে বসতে বললাম। তারপর বকাঝকার বন্যা বইয়ে দিলাম। বললাম, এসবের মানে কি? আমাকে এভাবে বিরক্ত করছো কেন? তোমার মতো তুচ্ছ আর নগণ্য একজনের সঙ্গে দেখা করার জন্যে বুঝি অসময়ে ঘুম ভাঙানো হয়েছে আমার?
জানো আমি কে, আমার ক্ষমতা আর পদমর্যাদা কতখানি? ইচ্ছাকৃতভাবে রুক্ষ আচরণ করছি, যাতে ওর মনে আমার ব্যাপারে সমীহ সৃষ্টি হয়। আফ্রিকার অশিক্ষিত বর্বর লোকজনের মাঝে ভদ্রতা বা শিষ্টতার কোনো দাম নেই। যে যত উগ্র, যে যত বেয়াদব, তাকে ততই মহান আর ক্ষমতাবান বলে ভাবে ওরা। অদ্ভুত রীতি, কি আর বলবো। যা হোক, আমার বকাঝকা শুনে ভয়ে কুঁকড়ে গেল বুড়ো। মিনমিন করে ক্ষমা চাইল আমার ঘুম ভাঙানোর জন্য। বলল ব্যাপারটা জরুরি, নইলে আমাকে বিরক্ত করতো না এভাবে। আমাদের এলাকায় দুর্ধর্ষ সুদর্শন এক সাদা শিকারীর আগমন ঘটেছে শুনেই ছুটে এসেছি। তোয়াজ করা সুরে বলল সে, একমাত্র আপনিই আমাদেরকে সাহায্য করতে পারেন মালিক। ভ্যানর ভ্যানর না করে কাজের কথা বলো, ধমকে উঠলাম। জি মালিক, বলল বুড়ো। সর্দার ওয়াম্বের অধীনে কাজ করি আমি। ছোট একটা খামারের দেখাশোনা আমার দায়িত্ব। বেশ কিছুদিন থেকে খামারে উৎপাত চালাচ্ছে 3টা বুনো হাতি। কাল রাতেও এসেছিল। বিশাল এক ভুট্টার ক্ষেত তছনছ করে দিয়ে গেছে। যদি ঠেকানো না যায় ওগুলোকে, আগামী মৌসুমে না খেয়ে মরতে হবে আমাদেরকে। হে শক্তিশালী শিকারী, আপনি কি সাহায্য করবেন আমাদের? দয়া করে চলুন আমার সঙ্গে, খতম করুন ওই পাগলা হাতিগুলোকে। আপনার জন্যে ওটা পানির মতো সহজ কাজ হবে। বলতে গেলে কোনো কষ্টই হবে না আপনার। চাঁদ উঠলে একটা গাছের ডগায় চুপচাপ বসে থাকবেন। হাতিগুলোকে দেখা মাত্র বন্দুকের গুলি ছুড়বেন, ওরা মরে যাবে। আমরা পরিত্রাণ পাবো ওগুলোর অত্যাচার থেকে। সাহায্য করুন মালিক, সাহায্য করুন। এই প্রস্তাব পেয়ে মনে মনে খুব খুশি হলাম। হাতি শিকার করতেই তো এসেছি এখানে। কিন্তু অভিনয় করলাম যেন পছন্দ হচ্ছে না ব্যাপারটা। গাঁয়ে গুঁই শুরু করলাম। বুড়োকে রীতিমতো কাকুতি মিনতি করতে বাধ্য করলাম। তারপর রাজি হলাম যেতে। তবে শর্ত দিয়ে দিলাম, ওয়াম্বের কাছে একজন বার্তাবাহক পাঠাতে হবে। তার আবাসস্থলে যেতে 2 দিন সময় লাগে। তাকে জানাতে হবে আমি সশরীরে গোত্রপ্রধানের সঙ্গে দেখা করতে চাই, শ্রদ্ধা জানাবো। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার এলাকায় হাতি শিকারের অনুমতি নেব। আকর্ষণ বাড়াবার জন্য এও জানালাম, ওয়াম্বের জন্য দামি উপহার নিয়ে এসেছি। আসলে লোকটার সঙ্গে সামান্য ব্যবসা করবার ইচ্ছে আমার। এটা সেটার বদলে কিছু আইভরি, মানে হাতির দাঁত কিনব। ওয়াম্বের ভান্ডারে প্রচুর আইভরি আছে বলে শুনেছি কিনা। আমার শর্ত মেনে নিল বুড়ো। জানালো যত শীঘ্রই পারে একজন বার্তাবাহক পাঠাবে ওয়াম্বের দপ্তরে। তবে হাবভাবে বোঝা গেল খবরটা কিভাবে নেবে তাদের গোত্রপ্রধান, সে ব্যাপারে ঘোরতর সন্দেহ রয়েছে তার। ওসব নিয়ে মাথা ঘামালাম না আমি। গোবকে ক্যাম্প গোটাবার নির্দেশ দিলাম। তারপর রওনা হয়ে গেলাম বুড়োর সঙ্গে। গন্তব্যে যখন পৌঁছলাম তখন সূর্য ডুবুডুবু করছে। খামারে খুব বেশি মানুষ থাকে বলে মনে হলো না। গোটা 10 কুঁড়ে ঘর দেখলাম। চারপাশে কাঁটা ঝোপের বেড়া দিয়ে ঘেরা। বড় এক পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে ওগুলো। পাশ দিয়ে নেমে গেছে ওখানকার নদীটা। পাহাড়ি ঢাল ঘন জঙ্গলে আচ্ছাদিত। তবে আদিবাসীদের আবাসস্থল পেরিয়ে ওপর দিকে গেলে উন্মুক্ত মাটি নজরে পড়ে। ঢালের বিশাল এক অংশের গাছপালা কেটে ফেলে চাষের জমি তৈরি করা হয়েছে। সব মিলিয়ে 20-25 একরের কম জায়গা হবে না। নদীর পানি পাওয়ায় ওখানকার মাটি চাষাবাদের জন্য অত্যন্ত উপযুক্ত। ফসলি জমির এক পাশে রয়েছে ভুট্টার গুদাম। সেখানে বাস করে এক বৃদ্ধা, আমাদের বুড়ো বন্ধুর প্রথম স্ত্রী। জানা গেল সতীনের সঙ্গে সংসারের অধিকার নিয়ে খিটিমিটি বাঁধায় এক ছাদের নিচে থাকতে অস্বীকৃতি জানিয়েছে বুড়ি। দ্বিতীয় স্ত্রী কম বয়সী, দেখতেও সুন্দরী, তাই স্বভাবতই তার পক্ষ নিয়েছে বুড়ো। শেষ পর্যন্ত প্রতিবাদ স্বরূপ ক্ষেতের পাশের এই ঘরে এসে উঠেছে মহিলা। রাগের বশে ছুরি দিয়ে নিজের চেহারা পর্যন্ত বিকৃত করে ফেলেছে সে। যা হোক, ছোট ওই কুঁড়ে ঘরের এক পাশে জন্মেছে বিশাল এক বাওবাব গাছ। ক্ষেতের দিকে এক পলক তাকাতেই বুঝতে পারলাম হাতির উৎপাতের ব্যাপারে এক বিন্দু বাড়িয়ে বলেনি বুড়ো। ফসল পাকতে শুরু করেছিল।
এর মাঝে প্রায় অর্ধেক জমি তছনছ করে দিয়ে গেছে প্রাণীগুলো। যা পেরেছে খেয়েছে, বাকিগুলো মাড়িয়ে দিয়ে গেছে ভারী পায়ের তলায়। ওগুলোর পায়ের ছাপ পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে গেলাম। এত বড় ছাপ আগে কখনো দেখিনি। বিশেষ করে মদ্দা নেতা হাতিটার পায়ের চাপে তৈরি হওয়া গর্তগুলোকে ছোটখাটো চৌবাচ্চা বললেও অত্যুক্তি করা হয় না। ঘুরে ফিরে দেখে নিলাম সব। এবার শিকারের জন্য প্রস্তুতি নেবার পালা। ইতিমধ্যে আমাকে দেখার জন্য খামারের আদিবাসীরা জড়ো হয়েছে। তাদের কাছ থেকে জানতে পারলাম ফসলি জমির ওপারে ঘন জঙ্গলে থাকে হাতিগুলো। অবস্থা দৃষ্টে মনে হলো বাকি ফসল নষ্ট করার জন্য আজ রাতে আবার ফিরে আসবে ওগুলো। আর কদিন পরেই পূর্ণিমা, তাই আকাশের দিকে তাকিয়ে বুঝলাম রাতে চাঁদের আলো পাওয়া যাবে। মনটা উদ্বেল হয়ে উঠল। একটু বুদ্ধি খাটালেই বিনা ঝুঁকিতে এক বা একাধিক বিশাল হাতি শিকার করতে পারবো। আফ্রিকার এসব হাতির ব্যাপারে হয়তো শুনেছেন আপনারা। অত্যন্ত আগ্রাসী স্বভাবের ওরা। এখানকার পরিস্থিতি আমার অনেকখানি অনুকূলে, খুশি হওয়াই স্বাভাবিক। পরিকল্পনা সাজাতে বসলাম। খামারের ঘরবাড়ির ডানে ভুট্টা ক্ষেতের ওপরে মাথা জাগিয়ে দাঁড়িয়ে আছে বাওবাব গাছটা। ওটার কথা একটু আগে বলেছি আপনাদেরকে। ওই গাছেই ঘাপটি মারবো বলে ঠিক করলাম। পুরো এলাকা কাভার করতে পারবো মগডাল থেকে। হাতিগুলো এলে ওখান থেকে গুলিও ছুঁড়তে পারবো অনায়াসে। সিদ্ধান্তটা জানালাম খামার রক্ষক বুড়োকে। আমার কথা শুনে খুব খুশি হলো সে। বলল, বাঁচালেন মালিক, আজ রাতে আমার লোকজন শান্তিতে ঘুমাতে পারবে। আপনার মতন মহান সাদা শিকারী যদি পাহারায় থাকেন তাহলে আর ভয় নেই কোনো। বিরক্ত হয়ে গালমন্দ করলাম ওকে। বলে কি, ঘুমাবে ওরা? আমি যেখানে মশার কামড় খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওদের জন্য জেগে থাকবো, যদি সাহায্যের প্রয়োজন হয়। ক্ষমা চাইল বুড়ো, স্বীকার করলো অপ্রিয় হলেও উচিত কথা বলেছি আমি। বকাঝকা খেলেও সে রাতে খামারের প্রতিটা মানুষ, এমনকি বুড়োর ঈর্ষাপরায়ণ প্রথম স্ত্রীও অন্যরকম এক আত্মবিশ্বাস নিয়ে বিছানায় গেল। আমার ওপর অগাধ আস্থা সৃষ্টি হয়েছে সবার। ভাবতে শুরু করেছে হাতি বা অন্য কোনো হিংস্র পশু অন্তত আজ রাতে কোনো ক্ষতি করতে পারবে না ওদের। খামার থেকে একটু দূরে ক্যাম্প করলাম আমরা। বুড়োর কাছ থেকে একটা কাঠের তক্তা চেয়ে নিলাম। ওটা নিয়ে বাঁধলাম বাওবাব গাছের দুটো সমান্তরাল ডালের মাঝখানে, মাটি থেকে প্রায় 25 ফুট ওপরে। ওতে পা ঝুলিয়ে বসতে পারবে দুজন মানুষ। ক্লান্তি এলে কাণ্ডের গায়ে হেলান দিয়েও বসা যাবে অনায়াসে। সমস্যা একটাই, তক্তাটা বড্ড পুরনো, ঘুণে ধরা। ওজনের চাপে ভেঙে পড়ে কি না এ ভয় রয়ে গেল। কিন্তু করার কিছুই রইল না। এর চেয়ে ভালো কোনো তক্তা পেলাম না কোথাও। প্রস্তুতি নেওয়া হলে ক্যাম্পে ফিরলাম। খেয়ে নিলাম রাতের খাবার। চাঁদ ওঠার আধ ঘন্টা আগে ডাকলাম গোবকে। আজ সকালের অভিজ্ঞতায় ভালো নাড়া খেয়েছে ও। আমার সঙ্গে যাবার কথা শুনে মুখ বাঁকা করে ফেলল। পাত্তা দিলাম না ওসবে। 8 বোরের রাইফেলটা ধরিয়ে দিলাম ওর হাতে। নিজে নিলাম এক্সপ্রেস রাইফেল। তারপর রওনা হলাম বাওবাব গাছের দিকে। ঘনঘোর অন্ধকার চারিদিকে। তবে গাছের কাছে পৌঁছুতে অসুবিধে হলো না। কাণ্ড বেয়ে উপরে উঠতে অবশ্য কিছুটা ধকল পোহাতে হলো। শেষ পর্যন্ত যখন তক্তাটায় উঠে বসলাম তখন দুজনেই হাঁপাচ্ছি। হাত পায়ের চামড়া ছিলে গেছে অন্ধকারে গাছ বাইতে গিয়ে। জ্বলুনি সইলাম উপায়ন্তর না থাকায়। বন্দুক বাগিয়ে অপেক্ষা করতে থাকলাম শিকারের দেখা পাবার আশায়। ধূমপানের তৃষ্ণা হলো, কিন্তু পাইপ জ্বালানোর সাহস পেলাম না। সকালের গন্ডারটার কথা মনে পড়ে যাচ্ছে। তামাকের গন্ধ পেয়ে যেতে পারে হাতিগুলো, তাতে ফাঁস হয়ে যাবে আমাদের উপস্থিতি। ছটফট করতে থাকলাম পাইপ টানতে না পেরে। মনোযোগ ফেরাবার জন্য ডুবে গেলাম আপন চিন্তায়। একসময় চাঁদ হেসে উঠল আকাশে। কোমল আলোয় ভরে গেল বিশ্ব চরাচর। বাতাসের মৃদু গোঙানির সঙ্গে জ্যান্ত হয়ে উঠল পৃথিবী। অদ্ভুত এক পরিবেশের সূচনা ঘটল। চাঁদের ম্লান আলোয় নিঃসঙ্গ দেখালো দিগন্ত জোড়া পর্বতমালা, ঘাসে ঢাকা সমতল আর ঘন জঙ্গলকে।
মনে হলো স্বপ্ন দেখছি। চেনা জানা দুনিয়ার বাইরে অতুল শান্তি আর প্রকৃতির আদিমতা মেশানো কোনো প্রতিচ্ছবি ফুটে উঠেছে দৃশ্যপটে। কেমন যেন একটা ঘুম ঘুম ভাব সবখানে। পাছার নিচে বড্ড শক্ত লাগছে কাঠের তক্তাটাকে, নইলে হয়তো দু চোখ মুদেই ফেলতাম। আবেগপ্রবণও হয়তো হয়ে পড়তাম প্রকৃতির এই নির্দোষ চেহারা দেখে। কিন্তু মাটি থেকে 25 ফুট ওপরে গাছের মাথায় আধভেজা শক্ত কাঠের তক্তায় বসে আবেগপ্রবণ হওয়া অসম্ভব, কেউই পারবে না সেটা। তাই স্রেফ নিজেকে মনে করিয়ে দিলাম দৃশ্যটা সুন্দর, আর কিছু নয়। সৌন্দর্যকে অগ্রাহ্য করে অখণ্ড মনোযোগ ঢেলে দিলাম হাতি দেখার আশায়। 1 ঘন্টা কাটলো নিস্তরঙ্গভাবে, আরো 1 ঘন্টাও পেরুলো ঘড়ির কাঁটায় ভর করে। এখনো হাতির দেখা নেই। ক্লান্তি আর বিরক্তি অনুভব করতে শুরু করলাম। সারাদিনে ধকলও কম যায়নি, তাই নিজের অজান্তেই ঢলে পড়লাম তন্দ্রায়। হঠাৎ সচকিত হয়ে উঠলাম মৃদু কণ্ঠের ডাক শুনে, মাকুমা যান। চোখ খুলে গোবর দিকে তাকালাম। আবছা আলোয় দেখলাম তর্জনী আর বুড়ো আঙুল একত্র করে সংকেত দিচ্ছে ও, পরিচিত সংকেত। তার মানে কিছু একটা দেখতে বা শুনতে পেয়েছে। চেহারায় উত্তেজনা খেলা করছে ওর। তাকিয়ে আছে ক্ষেতের প্রান্ত দেশে শুরু হওয়া গাছগাছালির সারির দিকে। আমিও ওদিকে মুখ ঘুরিয়ে কান পাতলাম। খসখস শব্দ বাজল কর্ণকুহরে, বিশাল কোনো প্রাণীর আওয়াজ। ভুট্টার ক্ষেতের মাছ দিয়ে এগিয়ে আসছে, তার গায়ে ঘষা খাচ্ছে পাতা। চোখ পিটপিট করলাম। পর মুহূর্তে ক্ষেতের মাঝখানের একখণ্ড ফাঁকা জায়গায় বেরিয়ে আসতে দেখলাম একটা হাতিকে। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। রীতিমতো এক দৈত্য ওটা। একটা দাঁত নেই, অন্যটা কল্পনাতীত বড়, চাঁদের আলোয় ঝকমক করছে। ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে পাখার মতো ঝাপটাচ্ছে দোকান, সুর তুলে বাতাস পরক করছে। অভিভূতের মতো তাকিয়ে থাকলাম আমি। একটা দাঁত নেই তো কি হয়েছে, যেটা আছে সেটার দামও কম হবে না। মনে মনে ওটার ওজন আন্দাজ করবার চেষ্টা করছি। এমন সময় বেরিয়ে এলো দ্বিতীয় হাতিটা। প্রথমটার মতো লম্বা নয় এটা, তবে গায়ে গতরে মোটাসোটা, দাঁত দুটো আস্ত আছে। খানিক বিরতির পর ওদের তৃতীয় সঙ্গীও উদয় হলো। প্রথম দুটোর চেয়ে উচ্চতা কম এটার, তবে ঘাড়ের ঘের দ্বিতীয় হাতির চেয়ে বেশি। পরে মাপ নেবার সুযোগ পেয়েছিলাম। দেখেছিলাম ছোট হাতিটার ঘাড়ের উচ্চতা পুরো 12 ফুট 1.5 ইঞ্চি। আশা করি ওগুলোর আকৃতি বুঝতে পারছেন এতে। পাশাপাশি দাঁড়িয়ে রইল ওরা কিছুক্ষণ। এক দাঁতের হাতিটাকে নেতা বলে মনে হলো। ওটাকে দেখলাম সুর দিয়ে দ্বিতীয় হাতির গা ঘষে দিতে। একটু পর খেতে শুরু করলো ওরা। ক্ষেতের কাছে গিয়ে সুর দিয়ে পেঁচিয়ে ধরলো ভুট্টার গাছ। মাটি থেকে তুলে এনে গোগ্রাসে ঢোকাতে লাগলো মুখের ভেতর। ক্ষেতের ভেতরটা আগেই মেপে নিয়েছি। আন্দাজ করলাম মোটামুটি 120 গজ দূরে আছে 3 দৈত্য। রাইফেলের রেঞ্জের মধ্যে বটে, কিন্তু স্বল্প আলোয় এই দূরত্বে লক্ষ্যভেদ করা কঠিন। উপায়ন্তর না থাকায় অপেক্ষা করব বলে সিদ্ধান্ত নিলাম। অর্ধবৃত্তাকারে দাঁড়িয়েছে হাতি 3টে। ভুট্টা সাবার করতে করতে সামনে এগোচ্ছে বাউবাব গাছ আর বুড়ির ঘর লক্ষ্য করে। 1.5 ঘন্টা পেরিয়ে গেল ওভাবে। উত্তেজনায় তখন আমার মরে যাবার দশা। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছি। একবার ভাবলাম গাছ থেকে নেমে যায় মাটিতে, এগিয়ে গিয়ে গুলি ছুঁড়ি প্রাণীগুলোর দিকে, কিন্তু এমন কাজ স্রেফ পাগলামির পর্যায়ে পড়ে বলেই পিছিয়ে গেছি। জোর করে শান্ত রাখলাম নিজেকে। মনকে প্রবোধ দিলাম, ধৈর্যের ফল সব সময় মিঠে হয়। পেট ভরার পর থেমে যেতে দেখলাম হাতিগুলোকে। ওরা তখন কুঁড়ে ঘর থেকে 70 গজ দূরে, চাষের জমির কিনারে। আমার অবস্থান থেকে ব্যবধান 85 গজের মতো। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। হঠাৎ বড় হাতিটাকে মাথা নাড়তে দেখলাম ভীষণভাবে। সুর দিয়ে নিজের একমাত্র দাঁতটা স্পর্শ করে যেন সংকেত দিল সঙ্গীদেরকে। পর মুহূর্তে 3টা হাতি এগোতে শুরু করলো সামনে। খাচ্ছে না আর, কেন যেন বুড়ির কুঁড়ের দিকে এগিয়ে আসছে
নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। রাইফেল বাগিয়ে চাঁদের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে টের পেলাম সমস্যা দেখা দিয়েছে। বাতাস বইছিল অনেকক্ষণ থেকে। সেই বাতাসের টানে ভেসে এসেছে কালো মেঘ। পাতলা মেঘের স্তর ইতিমধ্যে আলো কমিয়ে দিয়েছে। চোখের সামনে বড় বড় আরো দুটো মেঘের ভেলা ভেসে থাকতে দেখলাম চাঁদের দিকে। একটা মেঘ সরু আর লম্বা, অন্যটা পুরু আর মোটা। হঠাৎ দেখায় কাঁচা হাতে আঁকা ঘোড়ার মুখের মতো লাগে। কপাল মন্দ হলে যা হয়, হাতিগুলো 25 গজের মধ্যে আসতেই ঘরমুখো মেঘটা ঢেকে ফেলল চাঁদকে। চারদিক ঢাকা পড়ে গেল আঁধারে। দৃষ্টিশক্তি হারালাম আমি, গুলি করতে পারলাম না। আবছাভাবে কালো আকৃতিগুলোকে দেখলাম কেবল। কানে ভেসে এলো খসখস শব্দ খুব কাছ থেকে। সাপ সাপান্ত করলাম ভাগ্যকে। রাইফেল থেকে হাত সরালাম না। প্রথম সুযোগেই গুলি করব বলে ঠিক করেছি। একটু পর সরতে শুরু করলো মেঘ। বড় হাতিটার অবয়ব ফুটে উঠল চোখের সামনে। কুঁড়ের কাছে পৌঁছে গেছে ওটা। দাঁত দেখলাম না, কারণ সেটা অদৃশ্য হয়ে গেছে ঘরের ভেতরে। ছনের চাল ভেদ করে দাঁত ঢুকিয়ে দিয়েছে প্রাণীটা। ভেতরে মজুদ করে রাখা ভুট্টা গন্ধ পেয়েছে নিশ্চয়ই। সেগুলোর নাগাল পাবার চেষ্টা করছে। আলো আরেকটু বেড়েছে। রাইফেলের ব্যারেল একটা ছোট ডালের ভাঁজে রাখলাম স্থিরতার জন্য। তারপর নিশানা ঠিক করতে লাগলাম। হঠাৎ কুঁড়ের ভেতর থেকে ভেসে এলো ভয়ানক এক আর্তচিৎকার। তাড়াতাড়ি নিজের দাঁত বের করে আনলো হাতি। বিস্ফারিত দৃষ্টিতে তার ডগায় খামার রক্ষকের বৃদ্ধা স্ত্রীকে আটকে থাকতে দেখলাম, ঠিক শুকনো ঘাসের গায়ে যেভাবে আটকে থাকে পতঙ্গ। কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল বেচারি। হাতির দাঁত দেখতে পেয়ে দিশেহারা হয়ে গেছে। ওটাকে ধরে ফেলেছে জাপটে। এখন শূন্যে উঠে যাওয়ায় আর নামতে পারছে না। চেঁচাচ্ছে আতঙ্কে। কি সেই চিৎকার! আমার পুরো শরীর শিউরে উঠল নাকি গলার সেই ভয়াল আওয়াজে। হাতিটাও ঘাবড়ে গেছে। খাবারের সন্ধান করছিল। দাঁতের সঙ্গে জলজ্যান্ত একটা মানুষ উঠে আসবে তা আশা করেনি মোটেই। বুড়ির চিৎকারে অস্থির হয়ে পড়ল। প্রকাণ্ড মাথাটা ঝটকা দিতে দেখলাম। দাঁত থেকে আলগা হয়ে বুড়ি উড়ে গিয়ে পড়ল নিচু একটা মিমোসা গাছের উপরে। ওখানে পড়ে আবারও জোরে চেঁচিয়ে উঠল। লেজের ঝাপটা দিল হাতি। শরীর ঘোরালো মিমোসা গাছের দিকে। আক্রমণ করবে এখনই। আর দেরি করার মানে হয় না। 8 বোরের রাইফেলটা তাক করে টিপে দিলাম ট্রিগার। বজ্রপাতের মতো প্রচন্ড আওয়াজ হলো। শান্ত পর্বতমালার গায়ে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল বহু দূর। হাতিটাকে দড়াম করে মাটিতে পড়ে যেতে দেখলাম, কিন্তু উল্লাসের সুযোগ পেলাম না। রাইফেলের ধাক্কার কারণে হোক কিংবা বোকা গোবর আচমকা নড়ে ওঠার ফলে হঠাৎ ভেঙে পড়ল কাঠের তক্তাটা। গাছের উপর থেকে পড়ে গেলাম আমরা। সশব্দে মাটিতে আছড়ে পড়লাম আমি। প্রচন্ড ঝাঁকি খেলো পুরো শরীর। দাঁতে দাঁতে বাড়ি খেলো। ঝনঝন করে উঠল মাথা। কয়েক মুহূর্তের জন্য চলৎশক্তি হারালাম। ব্যথাটা সয়ে এলেই তড়াক করে উঠে বসলাম। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম খুব একটা আঘাত পাইনি। ওদিকে গুলির আঘাতে আকাশ বাতাস কাঁপিয়ে চেঁচাচ্ছে হাতিটা। ওর 2 সঙ্গী খেপে গেল সেই চিৎকার শুনে। ঘুরে দাঁড়ালো। আক্রমণের পাঁয়তারা লক্ষ্য করলাম ওদের আচরণে। খুঁজছে হামলাকারীকে। বেকায়দা অবস্থায় পড়ে গেছি আমি। মাটি হাতড়াতে শুরু করলাম রাইফেলের খোঁজে, কিন্তু পেলাম না অস্ত্রটা। বুঝতে পারছি গাছের ওপরে ডালের ভাঁজে আটকে রয়ে গেছে ওটা। এ মুহূর্তে আবার গাছ বেয়ে উপরে ওঠা সম্ভব না আমার পক্ষে। এমন কোনো আশ্রয় নেই ধারে কাছে যেখানে ছুটে গিয়ে প্রাণ বাঁচাতে পারি। গোবকে খুঁজলাম। মাটিতে পড়েনি সে। গাছের একটা ডাল ধরে ঝুলছে হাস্যকর ভঙ্গিতে। দ্বিতীয় রাইফেলটা এখনো হাতছাড়া করেনি। হাতিগুলোর দিকে এক চোখ রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পিঠ ঠেকালাম গাছের গায়ে। ফিসফিসিয়ে ডাকলাম গোবকে। ওকে বললাম রাইফেলটা আমার কাছে নিয়ে আসতে। একটাই আশা দেখতে পাচ্ছি। হাতিগুলো সম্ভবত দেখতে পায়নি আমাকে। বাতাসের উজানে আছি, তাই গন্ধ পাবার সম্ভাবনা কম। কিন্তু বেশিক্ষণ নিজেকে অদৃশ্য রাখতে পারবো না।
রাইফেলটা পেতে হবে যত দ্রুত সম্ভব। গোবর কথা কি আর বলবো, আমার কথা শুনতে পাইনি নাকি গাছের নিরাপদ আশ্রয় ছেড়ে নড়তে চাইছে না, কে জানে। রাইফেলটা দিল না আমাকে। পরে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল আমার ডাক শোনেনি, কিন্তু কথাটা বিশ্বাস করি না আমি। বেটা একটা ভিতুর ডিম, উন্মত্ত হাতির সামনে গাছ থেকে নামার সাহস পায়নি নিশ্চয়ই। যা হোক, রাইফেল না পাওয়ায় ধীরে ধীরে পিছাতে শুরু করলাম। গাছের পেছনে এসে ঘাপটি মারলাম। অপেক্ষা করতে থাকলাম হাতির আক্রমণের জন্য। এরপরই ঘটল এক আজব ঘটনা। সঙ্গীর অসহায় আর্তনাদে বোধহয় বিচলিত হয়ে পড়ল দুই হাতি। মাটিতে পড়ে কাঁপছে ওটা, কাঁধের ক্ষত দিয়ে বেরিয়ে আসছে রক্ত। আক্রমণের ইচ্ছা বাতিল করে ওরা চলে গেল পড়ে থাকা প্রাণীটার দিকে। পাশে পৌঁছুতেই চিৎকার থামালো আহত হাতি। ওর গায়ে সুর বুলিয়ে দিল দুজনে, তারপর হাঁটু গেড়ে বসলো। কি করছে বুঝলাম না প্রথমে। হঠাৎ দেখলাম উঠে দাঁড়াতে শুরু করেছে আহত হাতি। সুর আর দাঁতের সাহায্যে তাকে সাহায্য করছে দুই সঙ্গী। ধীরে ধীরে পুরোপুরি খাড়া হয়ে গেল প্রাণীটা। তাকে দুপাশ থেকে ঠেস দিয়ে স্থির থাকতে সাহায্য করলো অন্যেরা। কিছুক্ষণ পর খামারের বাড়িঘরের দিকে ধীর কদমে চলে যেতে দেখলাম ওদেরকে। কিছু দূর হাঁটার পর শক্তি ফিরে পেল আহত হাতি। দুই সঙ্গীকে নিয়ে ছুটতে শুরু করলো। আতঙ্কিত হয়ে উঠেছে ওরা। বাড়িঘরের দিককার পথটা সবচেয়ে সহজ বলে ওই দিকেই যাচ্ছে। তারপর কি ঘটল তা দেখার সুযোগ পেলাম না, কারণ আবারও মেঘে ঢাকা পড়েছে চাঁদ। ঘনঘোর অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকা। নানা রকম শব্দ কানে এলো। অনুমান করতে পারলাম পরের ঘটনা। আঁধারে সম্ভবত বিভ্রান্ত হয়ে গেল প্রাণীগুলো। বেড়ার কাছে পৌঁছে থামল না, ভেঙে চুরে ঢুকে পড়ল খামারের আবাসিক অংশটার ভেতরে। থামল না এরপরও, ছুটতে থাকলো আপন গতিতে। মেঘ সরে গিয়ে সামান্য আলো বেরিয়ে আসায় দেখলাম জায়গাটা তছনছ করে দিচ্ছে ওরা। একটা কুঁড়ে ঢাকনার মতো উপুড় হয়ে গেল হাতির ধাক্কায়। দুটো পুরো চ্যাপ্টা হয়ে গেল। আরেকটা কুঁড়ের একাংশ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। ভেতর থেকে চাক ভাঙা মৌমাছির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ল আদিবাসীরা। লাভ ঝাঁপ দিয়ে সরে যেতে থাকলো উন্মত্ত তিন হাতির সামনে থেকে। ছুটতে ছুটতে ওখানে যখন পৌঁছলাম আমি, পুরো জায়গাটা ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে হাতিরা। সৌভাগ্যক্রমে মারা পড়েনি আদিবাসীদের একজনও। টুকটাক আহত হয়েছে, তবে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ধরাধাম ত্যাগ করতে হয়নি কাউকে। ওখানে পৌঁছে বুড়ো খামার রক্ষককে হাস্যকর অবস্থায় আবিষ্কার করলাম। তার ঘর ধ্বংস হয়ে গেছে। তার সামনে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, যেন বোলতার কামড় খেয়েছে স্পর্শকাতর কোনো জায়গায়। আমাকে দেখতে পেয়ে যেন মেজাজ সপ্তমে চড়ে গেল তার। মুখ খারাপ করে গালাগাল দিতে শুরু করলো। জাদুকর, ভণ্ড, দুর্ভাগ্যের ফেরিওয়ালা ইত্যাদি বলে আখ্যা দিচ্ছে। হাতিগুলোকে শিকারের আশ্বাস দেবার পরেও নাকি বেইমানি করেছি আমি। ওগুলোকে পাঠিয়েছি উল্টো বুড়োকেই খতম করতে। বলা বাহুল্য, এ ধরনের অপমান সহ্য করতে রাজি নই আমি। গাছ থেকে আছড়ে পড়ে ব্যথা পেয়েছি, আর একটু হলে হাতিগুলোর কবলে পড়তাম। সবই এদের উপকার করতে গিয়ে। এরপর আর গালাগাল সহ্য হয় কারো? ঘাড় চেপে ধরলাম বুড়োর, হিড় হিড় টেনে নিয়ে গেলাম তার ভাঙা বাড়ির দরজার কাছে। ধ্বংসযজ্ঞের পরে শুধু ওটাই দাঁড়িয়ে আছে। দরজার গায়ে মাথা ঠুকে দিলাম লোকটার। হিসিয়ে উঠে বললাম, ব্যাটা বুড়ো নচ্ছার, আমাকে গালি দিচ্ছিস? পুরনো পচা তক্তা কে দিয়েছে আমাকে? ওটা ভেঙে পড়ায় ব্যর্থ হয়েছি আমি। মারাও তো যেতে পারতাম। দোষটা কার? নিজের সমস্যা নিয়ে হইচই বাঁধাচ্ছিস, অথচ আর কারো কথা ভেবেছিস? তোর বুড়ি বউকেও তো ঘর থেকে বের করে এনেছে হাতি, ছুঁড়ে ফেলেছে গাছের ওপরে। কই, একবারও তো তার কথা জানতে চাইলি না? আরেক দফা ঠুকে দিলাম তার মাথা। দয়া করুন মালিক, দয়া করুন। তাড়াতাড়ি হাত জোড় করলো বুড়ো। বুঝতে পারছি বিরাট ভুল হয়ে গেছে আমার। তা তো হয়েছেই, আবার ঠুকলাম তার মাথা। মাফ করে দিন হে সাদা শিকারী, বলল বুড়ো। তক্তাটা যে খারাপ তা জানা ছিল না আমার।
আর আমার বউয়ের কথা কি বলছেন? ও কি মারা গেছে? হায়, বড়ই দুঃখজনক। কিন্তু হয়তো সবার মঙ্গলের জন্যই জীবন গেছে ওর। দুহাত একত্র করে আকাশের দিকে তাকালো সে। বিড়বিড় করে সম্ভবত প্রার্থনা করলো বউয়ের জন্যে। ওকে ছেড়ে হেসে উঠলাম। বউয়ের খবর শুনে আসলে দুঃখ পায়নি সে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বুড়ির অত্যাচারে সম্ভবত অতিষ্ঠ হয়ে গেছে লোকটা। প্রার্থনা থামাও, বললাম ওকে। তোমার বউ মরেনি, একটা কাঁটাওয়ালা মিমোসা গাছের উপরে আটকে আছে। ব্যথায় চেঁচামেচি করতে শুনেছি ওকে। মরা মানুষ চেঁচাতে পারে না। বুড়োর মুখ কালো হয়ে গেল, মাথা নাড়ল হতাশ ভঙ্গিতে। বলল, দেবতাদের ইচ্ছা বোঝা দায়। ঠিক আছে, থাকুক ও ওভাবে। সময় হলে নিজেই গাছ থেকে নেমে আসতে পারবে। সঙ্গী সাথীদের দিকে চলে গেল লোকটা। তাদেরকে সাহায্য করলো ধ্বংসস্তূপ থেকে দরকারি জিনিসপত্র বের করে আনতে। ওর অনুমানকে সত্য প্রমাণিত করে একটু পর সত্যি সত্যি হাজির হলো বুড়ি। কাঁটার আঘাতে শরীর ক্ষত বিক্ষত, কিন্তু সাংঘাতিক কিছু হয়নি। ভয়ে কাঁপছে কেবল। আপাতত আর কিছু করার নেই। ক্যাম্পে ফিরে এলাম আমি। কপাল ভালো, ওখানে ধ্বংসযজ্ঞ চালায়নি হাতিরা। যথেষ্ট ধকল গেছে শরীরের ওপর দিয়ে, তাই আর জেগে থাকলাম না। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম নিজের তাঁবুতে। হাতিগুলোর সঙ্গে আমার প্রথম মোকাবেলার সমাপ্তি ঘটল এভাবে।